ক্লাস 11 এর ফিজিক্স ক্লাসে আমরা ট্রান্সমিশন অফ হিট বা তাপ সঞ্চালন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা যেখান থেকে আলোচনা শুরু করব সেটা হলো কনভেকশন অফ হিট বা কনভেকশন কারেন্ট। সাধারণত তরল বা গ্যাসীয় পদার্থ অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে বা প্রবাহীর ক্ষেত্রে আমরা পরিচলন পদ্ধতি দেখে থাকি। এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। এই পদ্ধতিতে মাধ্যমের উত্তপ্ত কণাগুলো কি করে, স্থান পরিবর্তন করে এবং উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ নিয়ে যায়। তরল বা গ্যাসীয় পদার্থ উত্তপ্ত হলে তার আয়তন প্রসারণের সঙ্গে সঙ্গে কি হয়, তার ঘনত্বটা কমে যায়। ফলে উত্তপ্ত তরল বা গ্যাসীয় পদার্থ হালকা হয়ে উপরে উঠে যায় এবং উপরের কি হয়, অপেক্ষাকৃত শীতল অংশ যেটা তুলনামূলক ভারী হয় সেটা নিচে নেমে আসে। উত্তপ্ত করলে এইভাবে তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে একটা প্রবাহের সৃষ্টি হয়। এই প্রবাহকে বলে হচ্ছে পরিচলন প্রবাহ বা পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট। এই পদ্ধতিতে তাপ কি হয়, কেবলমাত্র উপরের দিকেই সঞ্চালিত হয়, কখনো কিন্তু নিচের দিকে বা পাশে এটা সঞ্চালন ঘটে না। বিশেষভাবে উল্লেখ করা যায় যে স্থানে অভিকর্ষ বল শূন্য সেই স্থানে কিন্তু পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ অভিকর্ষ বল না থাকলে প্রবাহীর যে উষ্ণতর অংশ এবং শীতলতর অংশের মধ্যে ওজনের পার্থক্য থাকবে না, ফলে পরিচলন স্রোত সৃষ্টি হবে। কঠিন পদার্থের অণুগুলো যেহেতু পরস্পরের সঙ্গে স্ট্রংলি বন্ড থাকবে, মানে স্ট্রং ভাবে আবদ্ধ থাকে, সেই জন্য কি হয়, কঠিন পদার্থের ক্ষেত্রে পরিচলন পদ্ধতিতে তাপের সঞ্চালন হয় না। তাহলে এবারে এসো আমরা তাপ পরিচলনের কিছু অ্যাপ্লিকেশন দেখি। আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে মোস্ট ব্যবহৃত একটা জিনিস হচ্ছে তোমার টেবিল ল্যাম্প। তো টেবিল ল্যাম্পে যেটা আগেকার দিনে ছিল, যেগুলো হচ্ছে তোমার ইলেকট্রিক না, সেই টেবিল ল্যাম্পের ক্ষেত্রে কিন্তু আমরা পরিচলন পদ্ধতির প্রয়োগ দেখতে পাই। বায়ুর পরিচলন প্রবাহের জন্য হ্যারিকেন বা টেবিল ল্যাম্প জ্বলে। হ্যারিকেন তোমরা অনেকেই দেখে থাকবে, হ্যারিকেনের নিচে একটা তোমার ল্যাম্প থাকে আর ওপর দিকে ঢাকনাটার মধ্যে ফুটো থাকে। তো কি হয়, টেবিল ল্যাম্পের চিমনি যে ফ্রেমের সঙ্গে আটকানো থাকে তাতে কয়েকটা ছিদ্র করা থাকে। এবার কি হয়, ল্যাম্প জ্বললে চিমনির ভেতরের বায়ু গরম হয়, গরম হলে কি হবে, হালকা হয় এবং চিমনির ওপরের খোলা অংশ দিয়ে বেরিয়ে চলে যায়। তখন বাইরে ঠান্ডা বায়ু ওই নিচের ছিদ্রগুলো দিয়ে চিমনিতে প্রবেশ করে এবং অক্সিজেন সরবরাহ করে। ফলে কি হয়, চিমনির ভেতরে যে শিখাটা থাকে সেই শিখাটা জ্বলতে থাকে। ছিদ্রগুলোকে যদি তুমি কোনো কাগজ বা কিছু দিয়ে বন্ধ করে দাও তাহলে দেখবে যে বায়ুর পরিচলন স্রোতটা বন্ধ হয়ে যায়, আর তখন কি হয়, বাইরে থেকে এয়ার ওখানে ভেতরে ঢুকতে পারে না, ফলে কি হয়, অক্সিজেনের অভাব হয় এবং শিখাটি নিভে যায়। এর আরেকটা ব্যবহারিক প্রয়োগ আমরা খুব দেখতে পাই, সেটা হচ্ছে সি ব্রিজ এন্ড ল্যান্ড ব্রিজ, মানে সমুদ্র বায়ু এবং স্থলবায়ু। বায়ুর পরিচলন স্রোতের জন্য এই সমুদ্র বায়ু বা স্থলবায়ুর সৃষ্টি হয়। সমুদ্র অপেক্ষা স্থলভাগ কি হয়, সূর্যের তাপে বেশি গরম হয়, মানে সূর্যের তাপটা বেশি শোষণ করে। আর স্থলভাগের আপেক্ষিক তাপ কিন্তু জল অপেক্ষা কম, তাই দিনের বেলা জলভাগ অপেক্ষা স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে পড়ে। ফলে কি হয়,
উত্তপ্ত ভূপৃষ্ঠ সংলগ্ন যে বাতাস থাকে সেটা গরম ও হালকা হয়ে ওপরে উঠে যায় এবং সেখানে কি হয়, সেখানে একটা শূন্যতার সৃষ্টি হয়। সেই শূন্যতা পূরণ করার জন্য কি করে, সমুদ্র থেকে শীতল বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই প্রবাহকে বলা হয় হচ্ছে সি ব্রিজ বা সমুদ্র বায়ু। এই বায়ু দিনের বেলা প্রবাহিত হয় এবং সন্ধ্যাবেলায় এর প্রাবল্য বৃদ্ধি পায়। রাত্রিবেলা কি হয়, রাত্রিবেলা স্থলভাগ সমুদ্রের তুলনায় দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে পড়ে। ফলে কি হয়, সমুদ্রের জল অপেক্ষাকৃত কম হারে তাপ বিকিরণ করে বলে ল্যান্ডের তুলনায় সমুদ্র তখন উষ্ণ থাকে। ফলে জলভাগের উষ্ণ আর হালকা বাতাস উপরে উঠে যায় এবং স্থলভাগ থেকে তখন ঠান্ডা আর ভারী বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই যে প্রবাহ, এই প্রবাহকেই বলছে হচ্ছে ল্যান্ড ব্রিজ বা স্থলবায়ু। এই বায়ু সারা রাত্রিব্যাপী প্রবাহিত হয় এবং ভোরের দিকে এর প্রবাহটা প্রবল হয়। এছাড়াও তোমার বাণিজ্য বায়ু বা আয়ন বায়ু, সেটা কি, সেটা হচ্ছে তোমার নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা, যেহেতু মেরু অঞ্চলের উষ্ণতা অপেক্ষা অনেক বেশি হয়, তাই নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীপৃষ্ঠ সূর্যের প্রচন্ড তাপে উত্তপ্ত হয়ে সেই স্থানের বায়ু উষ্ণ হালকা হয়ে উপরে উঠে যায়। তখন কি হয়, উত্তর আর দক্ষিণ মেরু অঞ্চল থেকে শীতল বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে ছুটে আসে। পৃথিবীর নিজ অক্ষে চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত আবর্তন করে, ফলে ওই বায়ু প্রবাহের মানে বায়ু দুটির প্রবাহের দিক ওই আবর্তনের জন্য প্রভাবিত হয়। তখন ওই বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এই দুটো যে বায়ু, এই বায়ু দুটোকে বলে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু। সারা বছর মোটামুটি নিয়মিতভাবে এই বায়ু প্রবাহিত হয় এবং এই দুটি প্রবাহিত হয় বলে তোমার পালতোলা বাণিজ্য পথগুলো চলাচলে অনেক সুবিধা হয় এবং এই জন্য এদের কিন্তু তোমার বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে। বিকিরণ পদ্ধতিতে তাপ কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরে পৃথিবী আর সূর্যের মধ্যে কোনো জড় মাধ্যম নেই, কিন্তু তা সত্ত্বেও সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। জ্বলন্ত উনুনের পাশে দাঁড়ালে আমরা কিন্তু গরম বোধ করি। এক্ষেত্রে তাপ পরিবহন পদ্ধতিতে আসে না। কারণ কি, কারণ উনুন আর আমাদের মধ্যে বায়ু থাকে এবং আমরা জানি বায়ু পরিবহন ক্ষমতা খুবই কম। আবার উনুনের ওপরের বাতাস গরম ও হালকা হয়ে ওপরে উঠে যায় এবং পাশের ঠান্ডা বাতাস উনুনের দিকে যায়, অর্থাৎ পরিচলন পদ্ধতিতেও তাপ আসে না। তাহলে সেক্ষেত্রে এই দুটো পদ্ধতি ছাড়া আর যে পদ্ধতি আছে, অর্থাৎ বিকিরণ পদ্ধতিতে এই তাপটা এসে পৌঁছয়। তাহলে বিকিরণ বলতে আমরা কি বুঝবো? The process by which heat is transmitted from one region to another, even in the absence of material medium or without heating the material medium, is called radiation. কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়া অথবা জড় মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হলে তাকে বিকিরণ বা রেডিয়েশন বলা হয়। এবার বিকিরণ তাপ বলতে কি বুঝবো? রেডিয়েন্ট হিট। In the process of radiation, heat energy is transmitted in all directions from the source in the form of wave. This heat wave is called the thermal radiation or radiant heat. তাহলে বিকিরণ প্রক্রিয়ায় উৎস থেকে তাপ শক্তি তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই তাপ যে তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে, এই তাপ তরঙ্গকে তাপীয় বিকিরণ বা বিকীর্ণ তাপ বলা হয়ে থাকে। সাধারণত যে কোনো উত্তপ্ত বস্তুই চারিদিকে তাপকে ছড়িয়ে দেয়।
এই যে তাপ সঞ্চালন হয় মানে সঞ্চালনের সময় বিকিরণ তাপ যখন কোনো বস্তু দ্বারা শোষিত হয় তখন বস্তুটির অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায় আর বস্তুটা উত্তপ্ত হয়ে পড়ে। এই বিকিরণ তাপের সাথে কিন্তু আলোর প্রচুর সিমিলারিটি বা সাদৃশ্য দেখতে পাওয়া যায়। কি কি সাদৃশ্য দেখা যায় না, radiant heat is an electromagnetic wave like light and can travel in vacuum. বিকিরণ তাপ আলোর মতোই এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। Radiant heat like light travel in a straight line. That is why an umbrella saves our body from the heat of the sun. বিকিরণ তাপ কি আলোর মতোই সরল রেখায় চলে, তাই আমাদের মাথার উপরে ছাতা খুললে সূর্যের তাপ থেকে আমাদের দেহ রক্ষা পায় বা ছাতা আমাদের দেহকে আড়াল করে। Radiant heat and light have the same speed. In vacuum, the speed is 3 into 10 to the power 10 centimeter per second. বিকিরণ তাপ আর আলোর বেগ সমান। শূন্য মাধ্যমে এই বেগের মান কত? 3 into 10 to the power 10 centimeter per second. Radiant heat exhibit optical properties like reflection, refraction, interference, diffraction, and polarization, and affects photographic plate. আলো মতোই বিকিরণ তাপের প্রতিফলন, প্রতিসরণ দেখতে পাওয়া যায় এবং এটা কি করে? এটা তোমার ফটোগ্রাফিক প্লেটের উপরও কাজ করে। 5 নম্বরটা দেখো, heat radiation obeys the inverse square law, that is intensity at a point at a distance d from the source is inversely proportional to d square, which is similar to light. আলোর মতো বিকিরণ তাপও ব্যস্তানুপাতিক বর্গসূত্র বা ইনভার্স স্কয়ার ল মেনে চলে, অর্থাৎ কোনো তাপের উৎস থেকে কোনো বিন্দুতে তাপের বিকিরণ পৌঁছলে ওই বিন্দুতে তাপ বিকিরণের তীব্রতা উৎস থেকে বিন্দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। From a source, both radiant heat and light propagates as wave. মানে কি? আলোর মতো বিকিরণ তাপও উৎস থেকে তরঙ্গের আকারে চারিদিকে সঞ্চালিত হয়। Radiant heat does not heat a medium while passing through it, but it heats bodies that obstruct its flow. মানে বিকিরণ তাপ যে মাধ্যমের মধ্যে দিয়ে যায় সেই মাধ্যমকে কিন্তু উত্তপ্ত করে না, কিন্তু যে সমস্ত বস্তু তাকে যেতে বাধা দেয় বা তার পথে বাধা হয়ে থাকে তাদেরকে উত্তপ্ত করে। আলোর সাথে তোমার রেডিয়েন্ট হিটে কিছু বৈসাদৃশ্য বা ডিফারেন্সও দেখতে পাওয়া যায়। যেমন আলো আমাদের চোখে দেখার অনুভূতি সৃষ্টি করে, আর হিটটা কি করে? হিট হচ্ছে তোমার তাপের অনুভূতি সৃষ্টি করে। বিকিরণ তাপের তোমার তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ আলোর ওয়েভলেন্থের চেয়ে অনেক বড় হয়। তার মানে বিকিরণ তাপের তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে অনেক বড়। এবার বিকিরণের ধর্ম আলোচনা করার সময় আমরা কি দেখলাম? যে তাপীয় বিকিরণ এবং আলোর মধ্যে তাহলে বেশ কিছু সাদৃশ্য রয়েছে। উভয় প্রকৃতি অভিন্ন এবং উভয় একই তরঙ্গ গোষ্ঠীর অন্তর্গত। কি তরঙ্গ গোষ্ঠী? না তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কেবল তাপীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় একটু বেশি। আলোর বর্ণালীর মধ্যে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি যে সবচাইতে বেশি হয়,
আর তাপীয় বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বেশি হওয়ায় তাপীয় বিকিরণকে অবলোহিত তরঙ্গ বা ইনভার্টেড ওয়েভ বলা হয়ে থাকে। বেতার তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এদের সকলের প্রকৃতি এক, পার্থক্য শুধু কি ওই ওয়েভলেন্থে। দেখো নিচে আমরা তোমার ওয়েভলেন্থ অনুযায়ী সেটার একটা চার্ট দিয়েছি। দেখো ফার্স্ট হচ্ছে রেডিও ওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, তারপর হচ্ছে ভিজিবল লাইট, তারপর আল্ট্রাভায়োলেট রেজ, এক্স রেজ এন্ড গামা রেজ। বিকিরণ শব্দটি সাধারণত একটা প্রক্রিয়া বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। বিকিরণ শব্দটি নিঃসরণ বোঝাতে, মানে কোনো কিছু থেকে তাপ বেরোচ্ছে, নিঃসারিত হচ্ছে, সেটা বোঝাতেও আমরা ব্যবহার করে থাকি। তো যেটা করবো সেটা হচ্ছে emission of radiation. The rate of emission of radiation from a unit surface area of a body depends only on two properties of the body. এক হচ্ছে nature of the surface, আর দুই হচ্ছে temperature of the body. অর্থাৎ তলের প্রকৃতির উপরে আর বস্তুটার উষ্ণতার উপরে। সব বস্তুই তাপ বিকিরণ এবং শোষণ করে, তবে সব বস্তুর এই ক্ষমতা কিন্তু এক নয়। বিভিন্ন বস্তুর ক্ষেত্রে এই ক্ষমতা বিভিন্ন রকম। কোন বস্তু দ্বারা তাপ বিকিরণের হার উষ্ণতার উপরে নির্ভর করে বললাম, আর হচ্ছে ক্ষেত্রফলের উপরে নির্ভর করে বললাম। উষ্ণতা কম হলে বিকিরণের হার কম হয়, উষ্ণতা বাড়লে বিকিরণের হার বাড়ে। আবার একই উষ্ণতায় তুমি যদি একটি অমসৃণ কালো রঙের তলে তাপ বিকিরণের হার আর একটি সাদা মসৃণ তলের তাপ বিকিরণের হার দেখো, দেখবে দুটো আলাদা। অমসৃণ কালো রঙের তলের তাপ বিকিরণের হার একটি সাদা মসৃণ তলের তাপ বিকিরণের হারের থেকে বেশি হয়। পরীক্ষা করে দেখা গেছে যে কোনো বস্তুর উষ্ণতা কম হলে সেই বস্তু থেকে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ নির্গত হয়। বস্তুর উষ্ণতাকে তুমি যত বৃদ্ধি করবে, ওই বস্তু থেকে নির্গত তরঙ্গদৈর্ঘ্যের তত হ্রাস হতে থাকে, অর্থাৎ বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যটা তত কমতে থাকে। সেই জন্য কোনো বস্তুকে উত্তপ্ত করলে প্রথমে বস্তুটি কেবলমাত্র হিট ওয়েভ বা অবলোহিত তরঙ্গ বিকিরণ করে, তখন বস্তুটি থেকে দৃশ্যমান আলো নির্গত হয় না। কিন্তু বস্তুর উষ্ণতা যদি তুমি ক্রমাগত বাড়াতে থাকো, তাহলে দেখবে যে প্রথমে লাল আলো বিকিরণ করে এবং তারপর কিছু সময় পর সেটা সাদা আলো বিকিরণ করে। এবারে এসো আমরা তাহলে পড়ি যে তাহলে আমরা বিকিরণ ক্ষমতা বা এমিসিভ পাওয়ার বলতে আমরা কি বুঝি বা কি বলবো। The amount of radiation emitted from a unit surface area of a body in unit time is called the emissive power of that particular surface kept at a particular temperature. মানে কি, মানে হচ্ছে যে একটা একক সময়ে একক ক্ষেত্রফল থেকে যতটা তাপ এমিটেড হচ্ছে, the amount of radiation, যতটা তাপ এমিটেড হচ্ছে, সে তাকেই আমি বলবো হচ্ছে তার এমিসিভ পাওয়ার। কখন না, সেই পার্টিকুলার সারফেসের জন্য এবং সেই পার্টিকুলার টেম্পারেচারের জন্য। এর ইউনিট কি হবে? ইউনিট অফ এমিসিভ পাওয়ার সিজিএস এ হবে হচ্ছে ক্যালোরি পার সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে হবে হচ্ছে জুল পার মিটার স্কয়ার পার সেকেন্ড। এবার ডাইমেনশন এসো। ডাইমেনশনে কি হবে? ডাইমেনশন হচ্ছে কি, ডাইমেনশন অফ এনার্জি, যতটা এনার্জি এমিটেড হচ্ছে ডিভাইডেড বাই
ডাইমেনশন অফ এরিয়া পার ইউনিট এরিয়াতে বলেছে, পার ইউনিট টাইমে বলেছে, কারণ ডাইমেনশন অফ টাইম। সেখান থেকে এনার্জি ডাইমেনশন m l স্কয়ার টি টু দি পাওয়ার -2, ডাইমেনশন অফ এরিয়া হচ্ছে l স্কয়ার, ডাইমেনশন অফ টাইম হচ্ছে t, সেখান থেকে আমরা লিখতে পারি m t টু দি পাওয়ার -3। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ এমিশন, মানে তোমার বিকিরণ ক্ষমতা। কোন নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট উষ্ণতায় কোন তল যে পরিমাণ তাপ বিকিরণ করে, সেই একই সময় ধরে ওই একই উষ্ণতায় একই ক্ষেত্রফল বিশিষ্ট একটা আদর্শ কৃষ্ণ বস্তু যে তাপ বিকিরণ করে, তাদের দুজনের অনুপাতকে আমরা বলবো হচ্ছে ওই তরলের coefficient of emission. Heat radiated from the surface, heat radiated from the same area of a perfectly black surface at the same temperature in an equal interval of time. এখানে যতটা হিট রেডিয়েট করছে, কে রেডিয়েট করছে, যে কোনো তল, আর সেই একই সময় ধরে সেই একই উষ্ণতায় একই ক্ষেত্রফল বিশিষ্ট একটা আদর্শ কৃষ্ণ বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করছে, এই দুইয়ের অনুপাতকেই আমি বলবো হচ্ছে ওর কোএফিশিয়েন্ট অফ এমিশন। তাহলে আজকে এই অবধি, থ্যাংক ইউ।